তো এইবার চ্যাপ্টার শুরু করব পশ্চিমবঙ্গ, পরিবেশের পরবর্তী চ্যাপ্টার পশ্চিমবঙ্গ। তো আমরা পশ্চিমবঙ্গ রাজ্যেই বসবাস করি, তো এই আমাদের রাজ্য সম্পর্কেই আমরা এই চ্যাপ্টারে পড়বো, পশ্চিমবঙ্গ। তো বিভিন্ন এই চ্যাপ্টারে আমরা আমাদের রাজ্য সম্পর্কে বিভিন্ন কিছু জানতে পারবো। শুধুমাত্র পরীক্ষার জন্যই নয়, এটা আমাদের জানাও দরকার, যেহেতু এই রাজ্যে আমরা বসবাস করি, সেই কারণে এই বিষয়গুলো আমাদের জানাও দরকার, যে আমাদের রাজ্যের কি কি আছে, বিশেষ বৈশিষ্ট্য কত কিছু আছে, সেগুলো আমরা জানবো। তো প্রথম কথা বলি, একটা দেশের মধ্যে যত রকমের বৈশিষ্ট্য থাকে, পর্বত, নদী, সমুদ্র, জঙ্গল, সবকিছুই একটা আমাদের রাজ্যের মধ্যেও আছে। একটা দেশের মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকা দরকার, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে সেই তত রকমের বৈশিষ্ট্য আছে। এখানে একদিকে যেমন আছে উঁচু পর্বত, তেমনি আছে সমভূমি, সমান জায়গা, তারপর আছে সুন্দরবনের মতো গভীর অরণ্য, এবং আছে সমুদ্রের উপকূলবর্তী বা সমুদ্রের ধারের বিভিন্ন জায়গা। তো আমাদের রাজ্যটা পুরো একদম কমপ্লিট, সবকিছু আছে, পাহাড় পর্বত থেকে শুরু করে মালভূমি, সমভূমি, নদী, সবকিছু আছে। তো সেই বিভিন্ন রকমের বৈশিষ্ট্য আমাদের রাজ্যে আছে, তো সেইগুলো নিয়েই আলোচনা হবে। এইবার দেখো, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মানচিত্র বা ম্যাপ। যখনই তোমরা যদিও পশ্চিমবঙ্গ এটা পরিবেশের মধ্যে দিয়েছে, কিন্তু আসলে পশ্চিমবঙ্গ এটা আসলে ভূগোলের একটা চ্যাপ্টার। কথা বলবে না, পশ্চিমবঙ্গ এটা যদিও পরিবেশে দিয়েছে, কিন্তু এটা আসলে ভূগোলের একটা বিষয়, চ্যাপ্টার। তোমাদের 5-এর পরিবেশ বিষয়টার মধ্যে শুধুমাত্র যে পরিবেশই আছে তেমনটা না, কিছু ইতিহাসেরও বিষয় আছে, কিছু ভূগোলেরও আছে, সবকিছু মিলিয়ে পরিবেশের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো এই পশ্চিমবঙ্গ চ্যাপ্টারটা আসলে কিন্তু ভূগোলেরই একটা চ্যাপ্টার। তো যাই হোক, তো যখনই আমরা কোনো ম্যাপ দেখবো, পরবর্তীকালে তোমরা আরো যখন উঁচু ক্লাস হবে, ভূগোল পড়বে, তখন আরো ভালো করে জানতে পারবে। তবে এটুকু জেনে রাখো, যখনই কোনো ম্যাপ দেখবে, তখন সবসময় ডান হাত থেকে ধরবে পূর্ব দিক। ডান হাত থেকে ম্যাপে দেখার জন্য ডান হাত থেকে ধরবে পূর্ব দিক, বাঁ হাত থেকে ধরবে পশ্চিম দিক, উপরের থেকে ধরবে উত্তর, নিচ দক্ষিণ। তাহলে ডান হাত পূর্ব, বাঁ হাত পশ্চিম, উপরের দিক উত্তর, নিচের দিক দক্ষিণ, এইভাবে আমরা ম্যাপ দেখব। ঠিক আছে, ম্যাপের ক্ষেত্রে ম্যাপের ডান দিক পূর্ব, বাঁ দিক পশ্চিম, উপরের দিকটা উত্তর এবং নিচের দিকেটা দক্ষিণ, এইভাবে আমরা ম্যাপ দেখব। যে কোনো জায়গার ম্যাপ আমরা এইভাবে দেখব। হ্যাঁ, তো এখানে শুধু উত্তরটা দেওয়া আছে, পূর্ব পশ্চিম গুলো দেওয়া নেই। বেশ, এইবার আমরা পশ্চিমবঙ্গের কোথায় কি কি আছে সেইটা দেখব। পশ্চিমবঙ্গের ভূমিরূপ কোথায় কেমন। পশ্চিমবঙ্গের ভূমিরূপ বলতে আমরা যে মাটির উপরে আছি, সেই মাটির যে রূপ, সেটাকে বলা হয় ভূমিরূপ। এবার এই পশ্চিমবঙ্গের ভূমিরূপ কিন্তু সব জায়গায় একই রকম নয়। কোথাও আছে বিরাট উঁচু পর্বত, যেমন দার্জিলিং এ যদি যাও দেখবে প্রচুর উঁচু পর্বত আছে। আবার কোথাও সমুদ্রের ধারে গেলে দেখবে বিচ, সেখানে বালি আছে। আবার কোথাও ঢেউ খেলানো, উঁচু নিচু ঢেউ খেলানো মালভূমি আছে। আবার আমরা যেখানে আছি এই জায়গাটা দেখো সমান, এটা হচ্ছে সমভূমি, সমতল। তো এরকম বিভিন্ন জায়গায় মাটির রূপ বা ভূমির রূপ বিভিন্ন রকমের হয়, তো সেইগুলি এখানে আছে। বলবো মালভূমি হচ্ছে ঢেউ খেলানো একটা ভূমি, সেটাও বলবো। তো দেখো, একদম পশ্চিমবঙ্গের এই যে ওপরের অংশটা, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা এই যে বেগুনি রঙের আছে, এই অংশটা হচ্ছে একবারে এটা কোন দিক, পশ্চিমবঙ্গের কোন অংশ, উত্তর দিক। তো এই যে একেবারে উত্তর দিকে রয়েছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল, এখানে পর্বত রয়েছে, উঁচু পর্বত রয়েছে। তো এই অঞ্চলটা হচ্ছে পার্বত্য অঞ্চল। এই যে এখানে দেওয়া আছে, দেখো কি কি অঞ্চল। তো দেখো এই যে বেগুনি রঙেরটা দেখো, এই দেখো এখানে দেওয়া আছে উত্তরের পার্বত্য অঞ্চল, দেখতে পাচ্ছ, উত্তরের পার্বত্য অঞ্চল। তো এই জায়গাটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, আমি লিখে দিচ্ছি, পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চল। তো স্বাভাবিকভাবে এখানে পার্বত্য অঞ্চল, বিভিন্ন পর্বত আছে। আর পর্বত কি, যেসব ভূমিরূপের উচ্চতা, যেসব উচ্চতা 1000 মিটারের বেশি হবে, সেইগুলোকে আমরা পর্বত বলবো। সমুদ্র সমতল থেকে, সমুদ্রের যে লেভেল, সেখান থেকে 1000 মিটারের বেশি উঁচু যদি হয়, তাহলে সেটাকে বলা হবে পর্বত। সমুদ্রের যে লেভেল, সমুদ্র ধরো এখানে আছে এই লেভেল, এর থেকে 1000 মিটারের বেশি উঁচু হবে সেই জায়গাগুলোকে আমরা বলবো পর্বত। মিনিমাম 1000 মিটারের বেশি উঁচু হতে হবে, তার থেকে বেশি হতে পারে। সমুদ্র থেকে মিনিমাম 1000 মিটার বেশি উচ্চতায় অবস্থিত হতে হবে, তাহলে তাকে আমরা পর্বত বলতে পারবো। ঠিক আছে, তাহলে এই উত্তরের পার্বত্য অঞ্চল, এখানে পুরোটাই বিভিন্ন রকমের পর্বত আছে। তো এই উত্তরের যে পার্বত্য অঞ্চল, এইটা মেনলি দার্জিলিং
এই জেলাটাকে নিয়ে তৈরি গঠিত হয়েছে। দার্জিলিং, সেই আমরা দার্জিলিং এ সেই কারণে বেড়াতে যাই, সেখানে পর্বত আছে। তো এই জায়গাটা মেনলি দার্জিলিং, তো দার্জিলিং এ উঁচু পার্বত্য অঞ্চল আছে। এবার এখানে কি কি পর্বত আছে? একটা পার্বত্য অঞ্চল অনেকগুলো পর্বত থাকে, একটা তো থাকে না, অনেকগুলো পর্বত থাকে, অনেকগুলো পর্বত এরকম থাকে, তাই তো? অনেকগুলো পর্বত থাকে, তাই তো? এখানে একটা পর্বতের মধ্যে একটা পার্বত্য অঞ্চল অনেকগুলো পর্বত থাকে, তাই তো? একটা নিশ্চয় থাকে না, অনেকগুলো থাকে। তো যখন পাশাপাশি অনেকগুলো পর্বত থাকে তখন বলা হয়, তাকে বলা হয় পর্বত শ্রেণী। কি বলা হয়? পর্বত শ্রেণী। তো অনেকগুলো পর্বত যখন পাশাপাশি থাকে তখন তাকে বলা হয় পর্বত শ্রেণী। কি বলা হয়? হ্যাঁ, তাহলে এইটা দেখো একটা পর্বত শ্রেণী। যেমন শ্রেণী ক্লাস স্কুলের মধ্যে পরপর শ্রেণীগুলো পাশাপাশি থাকে, ঠিক তেমনি অনেকগুলো পর্বত যখন পাশাপাশি থাকে তখন তাকে বলা হয় পর্বত শ্রেণী। পর্বত শ্রেণী, অন্যমনস্ক নয়, পর্বত শ্রেণী। অনেকগুলো পর্বত পাশাপাশি রাখলে কি বলা হবে? পর্বত শ্রেণী। আর এই যে পর্বতের যে একটা পর্বতের যে উপরের অংশ সেইটাকে বলা হয় শৃঙ্গ, মানে এই যে এইগুলো হচ্ছে শৃঙ্গ, পর্বতের শৃঙ্গ। পর্বতের শৃঙ্গ, আমরা চূড়া বলি, যে পর্বতের চূড়া, পর্বতের চূড়া অথবা পর্বতের শৃঙ্গ বলা হয়। আমরা পড়ার ক্ষেত্রে শৃঙ্গটাই বলবো। অনেকগুলো পর্বত পাশাপাশি থাকলে পর্বত শ্রেণী, আর পর্বতের যেটা উপরের অংশ, একেবারে উপরের অংশ, সেটাকে বলা হবে পর্বত শৃঙ্গ। ঠিক আছে? এইবার এই দার্জিলিং জেলায় প্রধান যে পর্বত শ্রেণীটা আছে সেই পর্বত শ্রেণীটার নাম হচ্ছে সিঙ্গালীলা। সিঙ্গালীলা পর্বত শ্রেণী। দার্জিলিং এর মধ্যে প্রধান যে পর্বত শ্রেণীটা আছে সেইটার নাম হচ্ছে সিঙ্গালীলা। কি? সিঙ্গালীলা। তাহলে এটা তোমরা মনে রাখবে, দার্জিলিং এর মধ্যে প্রধান যে পর্বত শ্রেণীটা আছে সেটার নাম হচ্ছে সিঙ্গালীলা। আর এই তাহলে ধরো না, এইটাই সিঙ্গালীলা পর্বত শ্রেণী, অনেকগুলো পর্বত আছে। এইবার এই সিঙ্গালীলা পর্বতের মধ্যে এইখানের মধ্যে কোন পর্বতটা সব থেকে উঁচু আছে? মাঝেরটা। তাহলে যে পর্বতটা সব থেকে উঁচু সেই পর্বতটার সেই শৃঙ্গটার নাম হচ্ছে সান্দাকফু। সান্দাকফু, সান্দাকফু আছে লেখা সব, না সান্দাকফু, সান্দাকফু নয়, সান্দাকফু। হ্যাঁ, তো এই সিঙ্গালীলা পর্বত শ্রেণীর মধ্যে সব থেকে যেটা উঁচু পর্বত সেইটার নাম হচ্ছে সান্দাকফু। এর উচ্চতা হচ্ছে 3630 মিটার। 3630 মিটার এর উচ্চতা। তাহলে মাউন্ট এভারেস্টের উচ্চতা আরো বেশি, 8848 মিটার। ওটা পৃথিবীর সব থেকে উঁচু পর্বত, কথা নয়, বেশ এইদিকে। তাহলে দার্জিলিং এর মধ্যে প্রধান যে পর্বত শ্রেণী আছে, দার্জিলিং এর মধ্যে প্রধান যে পর্বত শ্রেণী, গল্প নয়, দার্জিলিং এর মধ্যে প্রধান যে পর্বত শ্রেণী আছে তার নাম কি বললাম? দার্জিলিং এর মধ্যে প্রধান যে পর্বত শ্রেণী তার নাম কি বললাম? সিঙ্গালীলা। এই সিঙ্গালীলার মধ্যে সব থেকে উঁচু যে পর্বত আছে, সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ, সেইটার নাম হচ্ছে সান্দাকফু, যার উচ্চতা 3630 মিটার। বোঝা গেল? তাহলে এই কোটা কথা তোমরা, এই কোটা পয়েন্ট তোমরা মনে রাখবে। দার্জিলিং এর মধ্যে প্রধান পর্বত শ্রেণী হচ্ছে সিঙ্গালীলা, সিঙ্গালীলার সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, যার উচ্চতা 3630। এবং যদি বলে পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ কি, তাহলে তোমরা বলবে সান্দাকফু। পশ্চিমবঙ্গের মধ্যে ওইটাই সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ, ওর থেকে আর উঁচু পর্বত শৃঙ্গ পশ্চিমবঙ্গে নেই। তাহলে পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই পর্যন্ত বুঝতে পারলে? এটা হলো উত্তরের পার্বত্য অঞ্চল। এখানে এই পর্যন্ত আমরা পর্বত নিয়ে দেখলাম। বেশ, এইবার দেখো এই উত্তরের পার্বত্য অঞ্চলের ঠিক নিচে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ অরেঞ্জ রঙের, তাহলে উত্তরের পার্বত্য অঞ্চলের নিচের দিকটাকে কি বলা হবে? দক্ষিণ। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চলের দক্ষিণে, উপরের থেকে নিচে মানে দক্ষিণ, তাহলে উত্তরের পার্বত্য নিচের দিক মানে দক্ষিণ। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চলের দক্ষিণে এই যে জায়গাটা আছে, মানে এটা পার্বত্য অঞ্চলের ঠিক নিচে, উঁচু যে পর্বত তার নিচের জায়গা। তো এই জায়গাটাও কিন্তু একদম নিচু নয়, এটাও বেশ অনেকটাই উঁচু। এই জায়গাটাকে বলা হয় তরাই অঞ্চল। এই যে এখানে লেখা আছে তরাই, এই জায়গাটা হচ্ছে তরাই অঞ্চল। এটা পার্বত্য অঞ্চল, এইটা হচ্ছে তরাই।
এটা হচ্ছে তরাই অঞ্চল। তো এখানে কোন কোন জায়গা আছে দেখো, কোন কোন জেলা আছে দেখো। এখানে আছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আর উত্তর দিনাজপুরের একটুখানি আছে। তাহলে মেইন আছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহার, এই তিনটে জায়গা হচ্ছে এই তরাই অঞ্চলের মধ্যে। তাহলে পার্বত্য অঞ্চলের ঠিক নিচে আছে তরাই অঞ্চল। কি কি আছে, কোন কোন জেলা? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই তিনটে জায়গা এখানে আছে। আর এটা পার্বত্য অঞ্চলের ঠিক নিচে, পার্বত্য অঞ্চলের নিচে অবস্থিত। নিচের অংশটাকে কি বলে তোমরা জানো? পর্বতের নিচের অংশটাকে হ্যাঁ তরাই। তো এই যে পর্বতের নিচের অংশটাকে কি বলা হয়? ওটা নয়, পর্বতের যে নিচের অংশ, এটা তো পর্বতের নিচের অংশ, তরাই না। পর্বতের নিচের অংশটাকে কি বলা হয়? নাম তো তরাই, নিচের অঞ্চলটাকে বলা হয় পাদদেশ। এই পর্বতের পাদদেশে অবস্থিত এই যে অঞ্চলটা, এর নাম হচ্ছে তরাই। বোঝা গেল? হ্যাঁ, কি কি আছে? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এবং এই জায়গাটা বিভিন্ন নদীর পলি দিয়ে তৈরি হয়েছে। এই জায়গাটা, এই তরাই অঞ্চলটা বিভিন্ন নদীর পলি দিয়ে তৈরি হচ্ছে, তাই এই জায়গাটা খুব উর্বর। এখানে এই জায়গাটা প্রচুর উর্বর। তারপরে এবার চলে আসবো এই তরাই অঞ্চলের নিচে, তরাই অঞ্চলের দক্ষিণে এই যে সবুজ আমরা জায়গাটা দেখতে পাচ্ছি, এই যে সবুজ রঙের এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা দেখো কি বলছে? এইটা হচ্ছে সমভূমি অঞ্চল। এটার নাম হচ্ছে গাঙ্গেয় সমভূমি। এই সবুজ জায়গাটার নাম হচ্ছে গাঙ্গেয় সমভূমি। গাঙ্গেয় সমভূমি, হ্যাঁ গঙ্গা নদী আছে। তো এটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি। কি কি যাচ্ছে দেখো? মালদা, মুর্শিদাবাদ, এই নদিয়া, এই সবগুলো উত্তর 24 পরগনা, এইগুলো আছে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, এই সমস্ত জেলাগুলো আছে কৃষ্ণনগর এই নদিয়ার মধ্যে। হ্যাঁ, ওর পাশ দিয়ে গঙ্গা নদী আছে। তাহলে দেখো এই জায়গাগুলো বেশ বলবো, এই চ্যাপ্টার আছে তখন বলবো। তাহলে এই গাঙ্গেয় সমভূমির মধ্যে কি কি আছে দেখো? মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা আছে। তাহলে দেখো গাঙ্গেয় সমভূমির মধ্যে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এইগুলো আছে। তো গাঙ্গেয় সমভূমি নাম থেকেই বুঝতে পারছো এটা সমভূমি মানে সমান, সমতল, সমতল। এবং গাঙ্গেয় সমভূমি নাম দিয়েছে কেন? গঙ্গা নদীর পলি দ্বারা এই অঞ্চলটা তৈরি হচ্ছে। গঙ্গা নদীর যে পলি মাটি, সেই পলি মাটি দিয়ে এই অঞ্চলটা তৈরি হয়েছে, এই জায়গাটা, সেই জন্য এর নাম গাঙ্গেয় সমভূমি। বোঝা গেল? বেশ, তাহলে পার্বত্য অঞ্চল দেখলাম, তার দক্ষিণে দেখলাম তরাই অঞ্চল, তার দক্ষিণে দেখলাম গাঙ্গেয় সমভূমি। এবার আমরা চলে আসব একদম পশ্চিমবঙ্গের এই দিকটাকে কি বললাম? বাঁ দিকটাকে কি বললাম? পশ্চিম দিক। পশ্চিমবঙ্গের এইটা হচ্ছে পশ্চিম দিক, বাঁ দিকটাকে পশ্চিম দিক বলছি। তো পশ্চিম দিকে কি আছে দেখো? এই লাল রঙের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মালভূমি অঞ্চল। এইটা হচ্ছে মালভূমি। এই জায়গাটাকে বলা হচ্ছে মালভূমি অঞ্চল। ওটা বলবো, এখনো যাইনি ওখানে। এই জায়গাটা হচ্ছে মালভূমি অঞ্চল, কথা নয়। এই পরে, এখন পরপর যাব। পশ্চিমবঙ্গের পশ্চিমের এই জায়গাটা হচ্ছে মালভূমি অঞ্চল। এই জায়গাটা কি কি জেলা আছে দেখো? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এই তিনটে জায়গা প্রধানত মালভূমি অঞ্চল। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, এই তিনটে কি মালভূমি অঞ্চল। এবার মালভূমি অঞ্চলে কি দেখা যায়? মালভূমি অঞ্চলে যে ভূমি বা মাটি, সেটা উঁচু নিচু ঢেউ খেলানো হয়। পর্বতের মতো অত উঁচু নয়, কিন্তু ঢেউ খেলানো হয়। উঁচু নিচু ঢেউ খেলানো, সমান নয়, ঢেউ খেলানো। আর দেখবে অনেক জায়গায় গ্রামের দিকে দেখবে মোরামের রাস্তা হয়। লাল রঙের মোরাম দেখেছো? মোরামের রাস্তা গ্রামের দিকে কেউ দেখেছো? লাল রঙের মোরামের রাস্তা। হ্যাঁ, তো সেই মোরামের রাস্তা যে কাঁকড় মাটি যেগুলো হয়, সেই মাটিগুলো এই মালভূমি অঞ্চল থেকে আনা হয়। এই রকম মাটি ওখানে দেখা যায়। তো মালভূমি অঞ্চলের মাটি হচ্ছে লাল রঙের হয়। তো এই মালভূমি কেন লাল রঙের হয়? এই মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে, লোহার পরিমাণ। মালভূমি মানে ওই যে বললাম, যেসব জায়গার মাটি উঁচু নিচু ঢেউ খেলানো, সেইগুলোকে বলা হয় মালভূমি। উঁচু নিচু ঢেউ খেলানো। তো এই পুরুলিয়া, বাঁকুড়া, এইসব জায়গাগুলোর যে ভূমি, সেটা হচ্ছে উঁচু নিচু ঢেউ খেলানো, সেইগুলোকে বলা হয় মালভূমি। এবং উচ্চতা 300 মিটারের বেশি হয় উচ্চতা। হ্যাঁ, বীরভূমটাও আছে কিছুটা। বেশ, এইবার
না, বর্ধমান নেই। তো এই জায়গাটা মালভূমি, এবং মালভূমি অঞ্চলের মাটির রং হচ্ছে লাল। কেন লাল হয়? এখানে মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে, লোহার পরিমাণ বেশি থাকার জন্য মাটির রং লাল হয়। বোঝা গেল? তাহলে বলবে মালভূমি অঞ্চলের মাটির রং কি রকম হয়? লাল রঙের। কেন? সেখানে লোহার পরিমাণ বেশি থাকে, সেই জন্য মালভূমি অঞ্চলের মাটির রং লাল হয়। বোঝা গেল? এইবার চলে আসি এই মালভূমি অঞ্চলে, এটা তো পশ্চিম দিকে হলো, মালভূমি অঞ্চলের পূর্ব দিক, এই দিকটা পূর্ব দিক, তাহলে মালভূমি অঞ্চলের পূর্ব দিক। আর এই গাঙ্গেয় সমভূমি দক্ষিণে, গাঙ্গেয় সমভূমির দক্ষিণ এবং মালভূমি অঞ্চলের পূর্ব দিকে। এই যে হলুদ রঙের অঞ্চলটা দেখা যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে রাঢ় অঞ্চল। এটা রাঢ় অঞ্চল। এই যে হলুদ রঙের জায়গাটা, এটাকে বলা হচ্ছে রাঢ় অঞ্চল। এটার নাম রাঢ় অঞ্চল, রাঢ় অঞ্চল। তো এটা হচ্ছে এক ধরনের সমভূমি। যেমন বর্ধমান, আমাদের এটা বর্ধমান, তো এটা সমভূমি। হুগলি, তারপর হাওড়া, পূর্ব মেদিনীপুর, এইগুলো হচ্ছে সব এই রাঢ় অঞ্চলের মধ্যে। হ্যাঁ, নদিয়াটা না, নদিয়াটা তো গাঙ্গেয় সমভূমির মধ্যে। এই যে, আর হলুদটা বলছি, হলুদ অংশটা হচ্ছে রাঢ় অঞ্চল। রাঢ় অঞ্চলটা এক ধরনের সমভূমি, সেটার মধ্যে বর্ধমান আছে, হুগলি আছে, হাওড়া আছে, পূর্ব মেদিনীপুর আছে, এইগুলো আছে। তো এইটা হচ্ছে রাঢ় অঞ্চলের মধ্যে পড়ে। রাঢ়টা হচ্ছে এক ধরনের সমভূমি। সমভূমি মানে সমতল। যেমন আমরা বর্ধমানে আছি, পূর্ব বর্ধমানে আছি। পূর্ব বর্ধমানটা কি পর্বত? মালভূমি নয়, সমান সমান এলাকা, তাহলে সমতল। তাহলে এই অঞ্চলটা, রাঢ় অঞ্চলটা সমতল ভূমি। আর আছে একদম এই যে লাস্টের এই জায়গাটা, এইটা হচ্ছে সমুদ্রের কাছাকাছি একটা জায়গা। এরপরই আছে বঙ্গোপসাগর, এই জায়গাটার পরই আছে বঙ্গোপসাগর, সমুদ্র। সেই বঙ্গোপসাগরে তীরে এই অঞ্চলটা অবস্থিত। এই অঞ্চলটার নাম হচ্ছে দক্ষিণ 24 পরগনা। আর এটা এই সমুদ্রের ধারে যে অঞ্চল, সেটাকে বলা হয় উপকূল। সমুদ্রের তীরে যে অঞ্চল, সেটাকে বলা হয় উপকূলবর্তী অঞ্চল। সমুদ্রের ধারে যে অঞ্চল, সেটাকে বলা হয় উপকূলবর্তী অঞ্চল, উপকূলবর্তী সমভূমি। এই যে আমরা ধরো দীঘাতে বেড়াতে যাই, দীঘাটা কি সমুদ্রের ধারে? দীঘাতে, তাহলে ওটা হচ্ছে একটা সমুদ্র উপকূল। সমুদ্রের তীর, সেটাকে বলা হয় সমুদ্রের উপকূল। সমুদ্রের তীরকে বলা হয় সমুদ্রের উপকূল। তাহলে এই যে জায়গাটা, এটা হচ্ছে সমুদ্রের উপকূল। তো দেখো আছে সমুদ্র উপকূলের নোনামাটি অঞ্চল। এইটা সমুদ্রের উপকূলের কি হয়? মাটি লবণাক্ত। সমুদ্রে যেহেতু জল লবণাক্ত, তাই সেখানকার মাটিও লবণাক্ত হয়। তাহলে এই জায়গাটা হচ্ছে সমুদ্রের উপকূল। আমি শুধু উপকূল বলে লিখছি। উপকূল মানেই হচ্ছে সমুদ্রের ধার বা সমুদ্রের তীর, সেটাকে বলা হয় উপকূল। তাহলে দেখো পশ্চিমবঙ্গে কত রকমের বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। পর্বত আছে, তরাই অঞ্চল আছে, গাঙ্গেয় সমভূমি আছে, মালভূমি আছে, আবার সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলও আছে। হ্যাঁ, তো এত রকমের বৈশিষ্ট্য আমরা, হ্যাঁ এখানে একটুখানি মালভূমি আছে। হ্যাঁ, তো এত রকমের বৈশিষ্ট্য আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। এইবার আমরা পশ্চিমবঙ্গের কয়েকটা নদ নদী সম্পর্কে জানবো। কিছু নদ নদী, পশ্চিমবঙ্গে বিভিন্ন রকমের নদী আছে, তো কয়েকটা নদী সম্পর্কে আমরা এখানে পড়বো, পশ্চিমবঙ্গের কয়েকটা নদী সম্পর্কে। তো পশ্চিমবঙ্গে নদ নদী পড়তে গেলে যে একটা প্রশ্ন এখান থেকে আসেই, নদ নদীর এই টপিকটা থেকে, সেটা হচ্ছে দ্বারকেশ্বর এবং শিলাবতী নদী। দ্বারকেশ্বর কথা নয়, কথা নয়, লিখতে হবে না, বুঝে নাও ভালো করে। এইদিকে দেখো, পড়াটার দিকে মন রাখো। এইদিকে দ্বারকেশ্বর, এইদিকে দ্বারকেশ্বর ও শিলাবতী নদী। না, এই যে এই দুটো নদী, দ্বারকেশ্বর এবং শিলাবতী নদী, এই দুটো নদী মিলিত হয়েছে, দুটো নদী মিশেছে পশ্চিম মেদিনীপুরের, পশ্চিম মেদিনীপুরের, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বলে একটা জায়গা আছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বলে একটা জায়গা, সেখানে মিলিত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে মিলিত হয়েছে। সিনেমার একজন অভিনেতা দেব, সে এই ঘাটালে থাকে, ঘাটালে তার বাড়ি। তো দেব দেবের বাড়ি হচ্ছে ঘাটাল। তো কথা নয়, তো জানি না। তো সেই ঘাটালে এই দুটো নদী, কথা নয়, ঘাটালে এইদিকে, ঘাটালে এই দুটো নদী মিলিত হয়েছে। নদী দুটোর নাম হচ্ছে
দ্বারকেশ্বর এবং শিলাবতী, এই দুটো নদী মিলিত হয়েছে। দ্বারকেশ্বর এবং শিলাবতী মিলিত হয়েছে কোথায়? না, পশ্চিম মেদিনীপুরে ঘাটালে মিলিত হয়েছে। মিলিত হয়ে দুটো নদী মিশে তাদের আরেকটা নতুন নাম হয়েছে, সেই নামটা হচ্ছে রূপনারায়ণ। রূপনারায়ণ। তাহলে এটা প্রশ্ন আছে যে দ্বারকেশ্বর এবং শিলাবতী নদী কোথায় মিলিত হয়েছে, তাহলে উত্তর কি হবে? পশ্চিম মেদিনীপুরের ঘাটালে মিলিত হয়েছে। আর মিলিত হয়ে তাদের নাম কি হয়েছে? নাম কি হয়েছে? রূপনারায়ণ। তাহলে এটা মনে রাখবে। এইবার এই রূপনারায়ণ নদী গিয়ে মিশেছে হুগলি নদীতে। হুগলি নদীতে গিয়ে মিশেছে। হ্যাঁ, হুগলি নদীতে গিয়ে মিশেছে। তাহলে এই নদীটার গতিপথ হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হলো পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে, মিলিত হয়ে তাদের নাম হচ্ছে রূপনারায়ণ এবং পরবর্তীকালে তারা হুগলি নদীতে গিয়ে মিশেছে। তো এটা মনে রাখবে। হ্যাঁ, এরপর আর দুটো নদী যার নাম হচ্ছে কেলেঘাই আর কংসাবতী নদী। কেলেঘাই এবং কংসাবতী নদী, কেলেঘাই এবং কংসাবতী নদী, এই দুটো নদী মিলিত হয়েছে। এই কেলেঘাই, এইদিকে কথা নয়, হ্যাঁ আছে, কেলেঘাই আর কংসাবতী এই দুটো নদী মিলিত হয়েছে। এই মিলিত এদের নাম হচ্ছে হলদি নদী। হলদি নদী। তাহলে দুটো নদী নাম হচ্ছে একটা কেলেঘাই, একটা কংসাবতী। দুটো নদী মিলিত হয়ে, দুটো নদী মিশে তাদের নাম হয়েছে হলদি নদী এবং তারা গিয়ে মিশেছে হুগলিতে, হুগলি নদীতে। হুগলি নদীতে। তাহলে দেখো হুগলি নদীতে মিশেছে। তাহলে কেলেঘাই কংসাবতী দুটো নদী মিলিত হয়ে নাম হয়েছে কি? দুটো নদী মিলিত হয়ে কি নাম হয়েছে? হলদি। এবং তারা গিয়ে মিশেছে কোথায়? তারা গিয়ে কোথায় মিশেছে? হুগলি নদীতে। তাহলে এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার আরেকটা পশ্চিমবঙ্গের মধ্যে, কথা নয়, পশ্চিমবঙ্গের মধ্যে আরেকটা নদী খুবই গুরুত্বপূর্ণ নদী যেটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে, সেই নদীটার নাম হচ্ছে ভাগীরথী হুগলি নদী। ভাগীরথী হুগলি নদী যেটা পশ্চিমবঙ্গের সব থেকে উল্লেখযোগ্য নদী। হ্যাঁ, যেটা গঙ্গারই আরেকটা নাম। গঙ্গা নদীটা আমাদের পশ্চিমবঙ্গের নাম কিন্তু গঙ্গা নয়, আমরা বলি গঙ্গা, কিন্তু আসল নাম হচ্ছে ভাগীরথী হুগলি। পশ্চিমবঙ্গে গঙ্গা নদী যে অংশটা গিয়েছে সেটার নাম হচ্ছে ভাগীরথী হুগলি। বোঝা গেল? পশ্চিমবঙ্গে যে আমাদের কাটোয়ার মধ্যেও আছে, কাটোয়ার মধ্যেও আমরা বলি গঙ্গা, গঙ্গা বলি তো, কিন্তু আসলে কাটোয়ার মধ্যে ওটা কিন্তু গঙ্গা নয়, গঙ্গারই একটা অংশ। ওটার আসল নাম হচ্ছে ভাগীরথী হুগলি নদীটার নাম। আমরা বলি গঙ্গা নদী যেহেতু গঙ্গারই অংশ। তবে এবার এই গঙ্গা নদী সম্পর্কে আমরা জানবো। গঙ্গা, গঙ্গা নদী। তো গঙ্গা নদী শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, আমাদের ভারতবর্ষের প্রধান নদী হচ্ছে গঙ্গা নদী। তো খুবই উল্লেখযোগ্য একটা নদী আমাদের ভারতবর্ষে। তো গঙ্গা নদীর পুরো গতিপথটাই আমরা এখানে পড়বো। এইদিকে দেখো, গঙ্গা নদীর পুরো গতিপথে গঙ্গা নদী কোথায় থেকে সৃষ্টি হয়ে কোথায় কোথায় গিয়েছে, এই ব্যাপারগুলো। তো দেখো গঙ্গা নদী, বেশ ঠিক আছে, এইদিকে দেখো, গঙ্গা নদী উৎপত্তি হয়েছে বা গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে যে জায়গাটা থেকে, সেই জায়গাটার নাম হচ্ছে গঙ্গোত্রী। গঙ্গোত্রী, গঙ্গোত্রী হিমবাহের, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ বলে একটা জায়গা। দেখো গঙ্গা নদী সৃষ্টি হয়েছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে। এইখান থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। যেখানে সৃষ্টি হয় নদী, সেই জায়গাটাকে বলা হয় নদীর উৎস। যেখানে নদীর সৃষ্টি হয় সেই জায়গাটাকে বলা হয় নদীর উৎস। কি বলা হয়? নদীর উৎস। হ্যাঁ, তাহলে গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ। ঠিক আছে, হ্যাঁ গোমুখ গুহাই বটে, আমি গোমুখ লিখলাম। বেশ, এইবার গঙ্গা নদী এরপর গিয়েছে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখের পর গঙ্গা নদী গিয়েছে প্রথম উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে গিয়েছে। তাহলে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে সৃষ্টি হলো, তারপর গঙ্গা নদী গেল উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে
না, এটা এগুলো জায়গা, আমি জায়গা বলে ওখানে গোল মার্ক করছি। তাহলে উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে উৎপন্ন হলো, এইখানে গিয়ে নাম হলো এখানে গেল উত্তরপ্রদেশে। এই পর্যন্ত এই গঙ্গোত্রী হিমবাহ থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত এর নাম হচ্ছে ভাগীরথী। দেখো ভালো করে বুঝবে ব্যাপারটা। গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হলো, সেখান থেকে গেল উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশ পর্যন্ত এর নাম কিন্তু এখনো গঙ্গা হয়নি, এর নাম ভাগীরথী। ঠিক আছে, এখানে আর একটা নদী এসে এর সঙ্গে মিলিত হলো, আরেকটা নদী এসে সঙ্গে মিলিত হলো। এই নদীটার নাম হচ্ছে যমুনা নদী। এই নদীটার নাম হচ্ছে যমুনা নদী। উত্তরপ্রদেশে এই যে কয়েকদিন আগে কুম্ভ মেলা হলো প্রয়াগরাজ, ওইখানে এই নদীটা মিলিত হয়েছে। এই যে প্রয়াগ মানে দুটো নদী মিলিত হয়েছে, গঙ্গা আর যমুনা নদী সেখানে মিলিত হয়েছে, সেইখানেই কুম্ভ মেলাটা হয়েছিল। হ্যাঁ, তো এই উত্তরপ্রদেশে এই জায়গাটায় দুটো নদী এসে মিলিত হয়েছে। এইবার কথা নয়, এইবার এই নদীটার নাম হলো গঙ্গা নদী। তো উত্তরপ্রদেশে গিয়ে যমুনার সাথে মিলিত হলো, এবার এর নাম হয়ে গেল গঙ্গা নদী। এতক্ষণ পর্যন্ত কিন্তু গঙ্গা ছিল না, এতক্ষণ পর্যন্ত কি ছিল? ভাগীরথী। এইবার এর নাম হলো গঙ্গা। এরপর বিভিন্ন জায়গার মধ্যে দিয়ে গিয়েছে, যেতে যেতে এবার এসছে পশ্চিমবঙ্গ। তাহলে দেখো এইবার ঢুকে গেল গঙ্গা নদী পশ্চিমবঙ্গে। গঙ্গা নদী কোথায় এলো? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এসে গঙ্গা নদী দুটো ভাগে ভাগ হয়ে গেল। পশ্চিমবঙ্গে এসে গঙ্গা নদী দুটো ভাগে ভাগ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে আসার পর গঙ্গা নদী দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ চলে এসছে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে, আর একটা ভাগ চলে গেল বাংলাদেশের মধ্যে দিয়ে। একটা ভাগ চলে এলো পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে, যেটা নাম হলো আর গঙ্গা নয়, যেটা নাম হলো আবার ভাগীরথী হুগলি। একটা কথা বলি, হ্যাঁ, পশ্চিমবঙ্গে থেকে মনে ভাগীরথী হুগলি বলে মনটা করে না, ভাবলে যে বাংলাদেশ থেকে ঘুরে আসি, যে বাংলাদেশই থেকে ভাগীরথী হুগলি। তাহলে পশ্চিমবঙ্গে যে অংশটা এলো, যে শাখাটা এলো, সেটার নাম হচ্ছে ভাগীরথী হুগলি। আর বাংলাদেশে যেটা চলে গেল সেটার নাম হচ্ছে পদ্মা। বলে না পদ্মা ইলিশ মাছ, পদ্মা ইলিশ মাছ। তো পদ্মাটা চলে গেল বাংলাদেশে, আর কথা নয় পদ্মাটা চলে গেল বাংলাদেশে। তাহলে পশ্চিমবঙ্গ থেকে ভাগীরথী হুগলি বেরিয়ে গেল একদিকে, আর একদিকে চলে গেল বাংলাদেশে পদ্মা নামে। এইবার এই দুটো নদী গিয়ে মিশলো বঙ্গোপসাগরে, শেষ হলো, মানে দুটো নদী গিয়েই শেষ হয়ে গেল বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে। তাহলে পুরো ব্যাপারটা বোঝা গেল কি হলো। তাহলে গঙ্গা নদীর সৃষ্টি হলো কোথায়? গঙ্গোত্রী হিমবাহের গোমুখে। তারপর গঙ্গা নদী এলো উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে আর একটা নদী যমুনা তার সঙ্গে মিলিত হলো, দুটো নদী মিশে তাদের নাম হলো গঙ্গা। প্রথমে ছিল ভাগীরথী, এখানে তাদের নাম হলো গঙ্গা। তারপর গঙ্গা বিভিন্ন জায়গার মধ্যে দিয়ে গিয়ে পশ্চিমবঙ্গে এসছে। পশ্চিমবঙ্গে দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে, একটা ভাগ পশ্চিমবঙ্গের মধ্যে ভাগীরথী হুগলি নামে গিয়েছে, আর একটা ভাগ বাংলাদেশে চলে গেছে পদ্মা নামে, এবং দুটো ভাগই গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে পুরো গঙ্গার গতিপথ। আচ্ছা, এইবার তাহলে পশ্চিমবঙ্গের আমরা নদীগুলো সম্পর্কে বুঝলাম। প্রথম কি বুঝলাম? দ্বারকেশ্বর ও শিলাবতী নদী দুটো মিলিত হয়েছে কোথায়? ঘাটালে, পশ্চিম মেদিনীপুরের ঘাটালে মিলিত হয়ে নাম হচ্ছে রূপনারায়ণ। তারপর কেলেঘাই আর কংসাবতী নদী দুটো মিশে হয়েছে হলদি নদী, এবং তারা গিয়ে মিশেছে হুগলি নদীতে। আর গঙ্গা নদী পড়লাম, ঠিক আছে। এইবার একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আছে, যেটা হচ্ছে জল চক্র। কি জল চক্র? এই যে ধরো বৃষ্টি হয়, আবার নদী নালা জল ভর্তি হয়, আবার গরমে পরে জল শুকিয়ে যায়, আবার বাষ্প হয়, এই যে ব্যাপার একটা চলছে, এই ব্যাপারটা কিভাবে হয় সেটাই হচ্ছে জল চক্র। এটাই আমরা এবার ভালো করে ব্যাপারটা দেখব। তো জল চক্র কি, এটা আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। আচ্ছা দেখো, তো সূর্যের তাপে বিভিন্ন যে জলাশয় আছে, সেই জলাশয়ের জল কি হয়? গরম হয়। সূর্যের তাপে জলাশয়ের জল গরম হয়, তারপর সেই জল গরম হয়ে সেই জল বাষ্পে পরিণত হয়। দেখবে আমরা যখন কোনো জল গরম করি কোনো গরম জায়গায়, তখন দেখবে সেই জল থেকে দেখবে এক ধরনের ধোঁয়ার মতো বেরোয়, সেটা হচ্ছে বাষ্প, সেটাকে বলে বাষ্প। জল গরম হলে বাষ্প বেরোয়। তো হ্যাঁ, তো এই যে সূর্যের তাপে জল গরম হয়ে জল বাষ্পে পরিণত হয়।
তো সূর্যের তাপে জল গরম হয়ে বাষ্পে পরিণত হয়। এবার বাষ্প খুব হালকা হয়, তাই ধীরে ধীরে উপরের দিকে উঠে যায়। বাষ্প হালকা হয়, সেই কারণে ধীরে ধীরে উপরের দিকে উঠে যায়। আর যত উপরের দিকে ওঠে উপরের অংশটা ঠান্ডা, উপরে যত উপরে ওঠে তত ঠান্ডা হতে থাকে। এইবার এই জলীয় বাষ্প যত উপরের দিকে ওঠে ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়। যত উপরের দিকে যায় ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়, ছোট ছোট জলকণায় পরিণত হয়। এইবার এই ছোট ছোট জলকণাগুলো আস্তে আস্তে মিশে যায়, ছোট ছোট জলকণাগুলো আস্তে আস্তে মিশে যায় এবং আশেপাশে বিভিন্ন ধূলিকণা এইসবের সঙ্গে মিলিত হয়। ছোট ছোট জলকণাগুলো আস্তে আস্তে একসঙ্গে মিশে যায়, ছোট ছোট জলকণাগুলো একসঙ্গে মেশে এবং আশেপাশে ধূলিকণা ইত্যাদির সঙ্গে মিশে মেঘ হয়। এবং মেঘ হওয়ার পর যখন ভারী হয়ে যায় জলকণাগুলো তখন বৃষ্টিরূপে নিচের দিকে ঝরে পড়ে, বৃষ্টিরূপে ঝরে পড়ে। তো এই যে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টি গিয়ে এবার কোথায় মিশছে? সেই নদী নালা বিভিন্ন জলাশয় এগুলোতে মিশছে, তো সেইগুলোতে চলে যাচ্ছে সেই বৃষ্টির জল। এই যে নদী নালা এইসব বৃষ্টির জল চলে যাচ্ছে, আবার একইভাবে সেই সেই জল বাষ্পে পরিণত হচ্ছে, আবার উপরে যাচ্ছে, আবার মেঘ হচ্ছে। তো একইভাবে এই প্রসেসটা পুরো চলছে। তো এইটাকে বলা হচ্ছে জল চক্র। এইটাই হচ্ছে জল চক্র, বুঝা গেল? আচ্ছা বলো, পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে, তুমি একেবারে উত্তরে কি আছে, কি অঞ্চল? একেবারে উত্তর মানে উপরে দার্জিলিংটা কি অঞ্চল? পার্বত্য অঞ্চল। হ্যাঁ, এবার এই পার্বত্য অঞ্চলের মধ্যে একটা পর্বত শ্রেণী আছে, সেই পর্বত শ্রেণীটার নাম তুমি বলো। হ্যাঁ, সিঙ্গালীলা। সিঙ্গালীলার সব থেকে উঁচু পর্বত শৃঙ্গটার নাম কি? সিঙ্গালীলার সব থেকে উঁচু অংশটার নাম কি বলো? সান্দাকফু। উচ্চতাটা মনে আছে কত? 3630 মিটার। আচ্ছা, তুমি বলো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন দিকে আছে? মালভূমি অঞ্চলটা কোন দিকে আছে? পশ্চিমবঙ্গের যে ম্যাপ দেখালাম, মালভূমি অঞ্চলটা কোন দিকে আছে? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল যে বলেনি তাকে ধরবো। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন দিকে আছে? পশ্চিম দিকে আছে। আচ্ছা, পশ্চিম দিকে আছে। তো মালভূমি অঞ্চলে কি বিশেষত্ব দেখা যায়? মালভূমি অঞ্চলটা কি রকম হয়? হ্যাঁ, মালভূমি অঞ্চল, হ্যাঁ, উঁচু নিচু ঢেউ খেলানো হয়। আর মালভূমি অঞ্চলের মাটির রং কি রকম হয়? লাল হয়। কেন লাল হয়? কেন মালভূমি অঞ্চলের মাটির রং লাল হয়? কেন? দাঁড়াও দাঁড়াও, মালভূমি অঞ্চলের মাটির রং লাল হয় কেন? কেন হয়? লোহার পরিমাণ বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ, মাটির রং লাল হয়। আচ্ছা আচ্ছা, বর্ণক, গঙ্গা নদী কোথায় থেকে সৃষ্টি হয়েছে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে হয়েছে। বাহ। বাজিত, গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কটা ভাগে বিভক্ত হয়েছে? দুটো ভাগে। একটা ভাগ কোথায় গিয়েছে? একটা ভাগ কোন দেশে গিয়েছে? একটা ভাগ বাংলাদেশে, আর একটা পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে যেটা আছে সেটার নাম কি? ভাগীরথী হুগলি। বেশ, ঠিক আছে।